শেখ হাসিনার ক্ষমতাকাল যদি বলি সেটা ছিল 15 বছরের একটু উপরে, এবং তিনি যে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য তাকে যাতে কেউ প্রশ্ন না করতে পারে, কোনো মানুষ যাতে সংগঠিত না হতে পারে, সেই জন্য তিনি কি করেছেন, তিনি তার ক্ষমতা গ্রহণের পর থেকে নির্বাচনকে নির্বাচনকে বিতর্কিত করেছেন। অর্থাৎ তিনি তার মতো করে একটা নির্বাচন করেছেন যেখানে জনগণের অংশগ্রহণের কোনো সুযোগ গত 3টা নির্বাচনে ছিল না। তারপর কি করেছেন, মানুষ যাতে প্রশ্ন তুলতে না পারে, মানুষ যাতে সংঘবদ্ধ হতে না পারে, মানুষ যাতে তার অবিচার, বর্বরতা, নিষ্ঠুরতা, লুটতন্ত্র এগুলি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা না হয়, সেই জন্য তিনি 15.5 বছরই তার ক্ষমতাকালে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি খুন করেছেন, ক্রসফায়ারের নামে মানুষকে তিনি গুম করেছেন, তিনি আটকিয়ে রেখে নির্যাতন করেছেন, 8 বছর 8.5 বছর আটকিয়ে রেখে তারপরে 5ই আগস্টের পর ছাড়া পেয়েছে। এগুলো তো সব দিবালোকের মতো সত্য, এখানে অসত্যতার কিছু নেই। এবং নিষ্ঠুরতা কি, মানুষকে পঙ্গু করেছেন, দৃশ্যমান একটা মানুষ গুলিতে পঙ্গু হয়েছে, পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করা, এরকম শতাধিক মানুষ বা আরো বেশি মানুষ এই দেশে এখনো আছেন, যাদেরকে দেখলে মনে হয় সেই নিষ্ঠুরতার কথা। এবং মানুষ তার ক্ষমতাকালে এগুলি দেখে থমকে গেছে, টু শব্দ করতে পারেনি। আপনি দেখেন তো কিভাবে গুম করেছে, কিভাবে এই ভিকটিমদেরকে রাত্রের বেলায় নৌকাতে নিয়ে গুলি করে হত্যা করে পেট চিরে বস্তা বেঁধে ভাসিয়ে দিয়েছে। আপনি কল্পনা করুন তো, এই ঢাকা শহরে আনআইডেন্টিফাইড লাশের নামে কতজন এরকম গুমের ভিকটিম আজিমপুরে বা ওই পোস্তাগুলোর ওখানে যে কবরস্থান, জুরাইন কবরস্থানে আছে ঘুমিয়ে। আপনি চিন্তা করুন তো, লাশ ভেসে গেছে পানিতে, সেই লাশ উঠিয়েছে আপনার মুন্সিগঞ্জ পৌর কবরস্থানের এক পাশে আনআইডেন্টিফাইড লাশগুলো দাফন করা হয়েছে। সেখান থেকে একটা লাশ অন্ততপক্ষে আমরা জানি ছাত্র দলের বা যুব দলের হবে, তার লাশ ইসমাইল সম্ভবত নাম, হাতিরপুলের, সেই ইসমাইলের লাশ কিন্তু আনা হয়েছে চিহ্নিত করে, তার কিন্তু গুলিবিদ্ধ লাশ। এবং ওই দিন আরো 2টো লাশ ছিল, তাদেরকে চিহ্নিত করতে পারেনি মাছের খাওয়ার কারণে। আগে পিছে প্রায় 50-60টা লাশের মতো হবে এই অঞ্চলে, ঢাকা থেকে মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ, হাত পা বাঁধা, বস্তা বাঁধা এগুলি আছে। এগুলি বিভিন্ন সময় জেলেরা বা নদী তীরে আটকে যাওয়ার কারণে বা চরে আটকে যাওয়ার কারণে পরবর্তীতে পুলিশ উদ্ধার করে আনআইডেন্টিফাইড লাশ হিসেবে, বেওয়ারিশ লাশ হিসেবে কোথাও আঞ্জুমান মফিদুল ইসলাম দাফন করেছে, কোথাও পৌরসভা দাফন করেছে, এই প্রক্রিয়া দাফন হয়েছে। আপনি চিন্তা করুন তো, ভাঙ্গা একটা ছোট্ট উপজেলা, ওখান থেকে একই গ্রামের 5 জনকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, 5 জনকে একই গাড়িতে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। 6 জনকে উঠিয়েছিল, মাঝপথে একজনকে গ্রাম্য ডাক্তারকে ছেড়ে দিছে, আর 5 জনকে উঠিয়ে নিয়ে আসছে, আজ পর্যন্ত তাদের হদিস নেই। এই যে ঘটনাগুলি আজকে একটা বিচার হলো, এটা হচ্ছে জুলাই আগস্ট কেন্দ্রিক হত্যাকাণ্ডগুলো, যেটা হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, বিডিআর গুলি করেছে, পুলিশ গুলি করেছে, সেনাবাহিনী গুলি করেছে। এইটার নির্দেশদাতা এবং এইটার এক্সিকিউট করার কারণে 3 জন মানুষের বিচার আমরা দেখলাম। সাবেক তথাকথিত প্রধানমন্ত্রী, আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজি। এই আইজি সে আইজি যিনি কিনা র্যাবে থাকাকালীন স্যাংশন পেয়েছিলেন আমেরিকার। এই আইজি সে আইজি যিনি কিনা 1.5 বছর একবার এক্সটেনশন পেয়েছিলেন, পরবর্তীতে আরো 1 বছর, তার মানে 2.5 বছর তিনি আইজির পদে এক্সটেনশনে ছিলেন। তার মানে সুযোগ পুরা মাত্রায় তিনি কিন্তু গ্রহণ করেছেন। স্যাংশন যাদেরকে দেওয়া হয়েছিল, খামাখা কিন্তু আমেরিকানরা স্যাংশন দেয় না। আমেরিকানরা কি পদ্ধতিতে দেয়, এটা যারা খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই অনুধাবন করেন যে এখানে চুল পরিমাণ ভুল থাকার সুযোগ নাই। কিভাবে এভিডেন্স কালেক্ট করে, কিভাবে ফ্যাক্ট সমূহ চেক করে, এটা আমরা জানি। তো এই ব্যক্তি আজকে আদালতে রাজসাক্ষী হয়েছেন, বা আদালতকে তিনি স্বপ্রণোদিত হয়ে সাহায্য করেছেন। আদালতকে সাহায্য করার মধ্য দিয়ে একটা উপকার তো হয়েছে, এটাকে অস্বীকার করা যাবে না।
কারণ দেখেন, আমাদের নাগরিকদের কথাবার্তা রেকর্ড করে শোনার জন্য যে পদ্ধতি তিনি আবিষ্কার করেছিলেন তার চেলাচামুন্ড দিয়ে, সেটাই কিন্তু তাকে ধরতে, আইনের আওতায় আনতে সবচেয়ে বড় সহযোগিতা করলো আজকে। অর্থাৎ আপনি কথা বলেছেন, সেটা রেকর্ড করেছেন, এক দলের নেতা কর্মীর সাথে কথা বলেছে, সেটা রেকর্ড করেছে, সেটা শুনে সেই কর্মীকে উঠিয়ে গুম করেছে, সেই কর্মীকে হত্যা করেছে। আজকে দেখেন সেই রেকর্ড শেখ হাসিনার বিপক্ষে কাজ করলো, এবং সেই রেকর্ড আজকে তো আইসিটি তো রেকর্ডকে এভিডেন্স হিসাবে গ্রহণ করে, এবং সেই রেকর্ড খুব স্পষ্ট নির্দেশনাগুলি আছে, সেই রেকর্ডে স্পষ্ট কিভাবে কি করতে হবে না হবে, কিভাবে উনি নির্দেশ দিয়েছেন, সব আছে। আচ্ছা, সাথে যুক্ত হয়েছেন যিনি প্রয়োগ করেছেন, তিনি নিজে ঘটনাগুলির দায় স্বীকার করেছেন, অর্থাৎ তৎকালীন আইজি, এবং তার স্বীকারোক্তির মধ্য দিয়ে বিষয়টাকে আরো বেশি শক্ত করেছে, সাক্ষীটাকে মানে তথ্যগুলোকে অনেক শক্ত করে ফেলেছে। এইটার মধ্য দিয়ে আসলে প্রশ্ন করার কোনো সুযোগ নেই যে এই বিচার কার্যক্রম যথাযথ হয়নি। যেমন ধরেন, ইনভেস্টিগেশন হয়েছে, এবং ইনভেস্টিগেশনের প্রত্যেকটা ধাপ আমরা খেয়াল করেছি, আমরা দেখেছি তার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে, আমরা দেখেছি তার চার্জশিট হতে, তারপর দেখেছি চার্জ গঠন, তারপর দেখেছি যুক্তিতর্ক উপস্থাপন, তারপর সাক্ষী গ্রহণ দেখেছি, এবং এটা প্রত্যেকটা স্তর কিন্তু পার হয়ে সর্বশেষ আমরা দেখলাম আদালত রায় দিল। এই রায় কি 397 দিনের যাত্রা, 397 দিনের ভিতরে রায়টা দিল। এই রায় কিন্তু জনগণ কাঙ্ক্ষিত ছিল। এটা এমন না যেটা কেউ আশা করেনি, এটা সবাই আশা করেছে, কারণ এগুলি তো সবার মনের মধ্যেই ছিল। এই ঘটনাগুলি তো আমাদের চোখের সামনে ঘটছে, এটা এমন না যে চোখের বাইরে ঘটছে। আমরা যারা দেশে ছিলাম আমরা দেখেছি কিভাবে এই ঘটনাগুলি ঘটেছে, এবং এই ঘটনার অপরাধের মাত্রা অনুযায়ী মৃত্যুদণ্ডটা খুব স্বাভাবিক। যদিও আমি মানবাধিকার কর্মী হিসাবে মৃত্যুদণ্ডের পক্ষে না, তারপরও আমার দেশের প্রচলিত আইন এবং জন আকাঙ্ক্ষা এটাকে তো আমি একেবারে উল্টাই দিতে পারি না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বিচার যেটা এই আমলে হলো, এবং বিচারালয় যে বিচারকরা যে রায়টা দিয়েছেন, এই রায়ের ভিতরে আমি কোথাও কোনো দুর্বলতা, কোনো ত্রুটি আমি দেখি না। এখন এই যে বিষয়টা নিয়ে কথা উঠছে সেটা হচ্ছে রাজসাক্ষীর ব্যাপারটা। রাজসাক্ষীর ব্যাপারটা আমি আসবো, তার আগে আপনি যেটা বললেন যে একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনি মৃত্যুদণ্ডাদেশকে আপনি ঠিক সমর্থন করেন না। আমরা জানি পশ্চিমা বিশ্ব এটা সমর্থন করে না, মৃত্যুদণ্ড তারা দেখতে চায় না। সেই জায়গায় আপনার কি মনে হয় যে বহির্বিশ্ব, বিশেষ করে পশ্চিমা দেশ কিভাবে দেখবে? যে যত কথাই বলুক না কেন, যে মানবতা বিরোধী অপরাধ এবং সেইটার কারণে যে রায়টা এসছে, এই রায়কে শ্রদ্ধা, হয়তো প্রশ্ন থেকে যাবে মৃত্যুদণ্ড নিয়ে, যে মৃত্যুদণ্ড যারা বিশ্বাস করেন না তাদের ক্ষেত্রে, আমার নিজের ক্ষেত্রে, কিন্তু এইটাকে যেই মাত্রায় মানবতা বিরোধী অপরাধটা সংগঠিত হয়েছে, এইটা এই অল্প সময়ের মধ্যে, এবং এখনো কিন্তু অনেকগুলি ঘটনা বাকি আছে। আপনার 15 বছরের মাত্র দুটি ঘটনার রায় মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এইটাকে আমরা আমাদের চোখের সামনের ঘটনা, সেদিনকার ঘটনা, এইটাকে যে বিদেশ খুব বেশি, এখানে যে জিনিসটা হতে পারে, যদি কোনো অপরাধী ওই সমস্ত দেশে যে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে ফেরত আনতে এই রায়ের কারণে কঠিন হবে। এক, 2 নাম্বার হচ্ছে এই রায়কে কেউ বলতে পারবে না অসাংবিধানিক বা আইনের বহির্ভূত, এটা বলার সুযোগ কিন্তু নেই। আর আপনি দেখেন তো, জনগণের সাথে তো বিশ্বাসঘাতকতা করছে, জনগণকে তুচ্ছ করে, গুলি করে, এভাবে ওইভাবে নানানভাবে হত্যা করছে, গুম করছে। সর্বশেষ তো তার কর্মীদের গুম করে চলে গেছে, কর্মীদের রেখে পালিয়ে গেছেন। কারা পালিয়েছে? উনি পালিয়েছে, ওনার পরিবার পালিয়েছে, আর যারা উচ্ছিষ্ট খেতেন ওনার কাছ থেকে তারা সবাই পালিয়েছে, কেউ কিন্তু দেশে নাই। 2-1টা ধরা পড়ছে। এবং এই যে টাকা নিয়ে যে পালিয়েছে, আজকে যদি শেখ হাসিনা এই সব কিছুর পরে দেশে থাকতেন, তাকে হত্যা করত, তাকে গ্রেপ্তার করত, বিচারের মুখোমুখি করত, এটাই স্বাভাবিক ছিল। এবং তার যে মন্ত্রীরা পালিয়ে গেছে এদের বিচার হতো, গ্রেপ্তার হতো, এটা সত্য। এবং পালিয়ে যেতে যারা সাহায্য করছে তারাও কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে থাকবেন না ভবিষ্যতে। প্রশ্ন কিন্তু এখানেও আসবে। এখন বাংলাদেশে একটা জিনিস খুব স্পষ্ট, যে মৃত্যুদণ্ডের পরে কোনো কোনো দেশে যারা পালিয়ে আছে তাদের যদি ভবিষ্যতে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো তাদেরকে ফিরিয়ে আনাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হবে, কিন্তু একেবারে ফিরিয়ে আনা যাবে না এটা মনে করার কোনো কারণ নাই। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের লোককে দেখেছি যে তৃতীয় দেশ থেকেও ধরে এনেছে।